অন্তর্বর্তী সরকারের কাজ নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও স্থানীয় সরকার সহ সব খাতে সংস্কার। সাউথ গ্লোবাল সামিটে ডক্টর ইউনূস। পরিস্থিতি স্বাভাবিক হয়, শিল্প কারখানায় উৎপাদনে গতি, ঘুরে দাঁড়াচ্ছে শিল্প নির্ভর অর্থনীতি, আগের রূপে ফিরছে রেল চলাচল। বিস্ফোরক আইনের মামলায় সাবেক সংসদ সদস্য এম এ লতিফ 3 দিনের রিমান্ডে, পুলিশি হেফাজতে সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। সব মাছের দাম স্থিতিশীল থাকলেও কিছুটা কমেছে মাংসের দর, স্থিতিশীল সবজি, বাজার নিয়ন্ত্রণে ভোক্তার অভিযান। এবং চিকিৎসক মৌমিতা হত্যায় উত্তাল ভারত, আজও দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি, রাজপথে মমতা, 15 মিনিটে ধর্ষণের শিকার একজন। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। থার্ড ভয়েস অফ সাউথ গ্লোবাল সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ছাড়াও এ সম্মেলনে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা সহ আরও বেশ কয়েকটি দেশ অংশ নেয়। এ সময় ডক্টর ইউনূস আরও জানান, ছাত্র জনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সাথে সংলাপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, করোনা মহামারীর কারণে যে প্রভাব পড়েছে তা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। সে ধাক্কা সামলে না উঠতেই যুদ্ধের কারণে আরও নতুন সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য, খাদ্য, জ্বালানি, নিরাপত্তা নিয়ে পুরো বিশ্ব চিন্তিত বলেও জানান মোদি। এ সময় সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদ সমাজের জন্য ভয়ঙ্কর ক্ষতি বলে জানান তিনি। Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new democratic, environment-friendly Bangladesh. দিন গড়ানোর সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্তে শিল্প কারখানায় উৎপাদনে বাড়ছে গতি, ঘুরে দাঁড়াচ্ছে শিল্প নির্ভর অর্থনীতি। স্বস্তি ফিরছে জানিয়ে শ্রমিকরা বলছেন, উৎপাদন অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশ জুড়ে সংঘর্ষ ও কারফিউ ঘিরে বেশ কিছুদিন বন্ধ ছিল শিল্প কারখানা। সেই সঙ্গে এসব অস্থিরতায় উৎপাদনে চরম বিপাকে পড়ে পোশাক কারখানা সহ অন্যান্য শিল্প কারখানা। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর পুনরায় উৎপাদনে আসে রপ্তানিমুখী কারখানাগুলো। সাভার শিল্পাঞ্চলে শ্রমিকদের পদচারণায় ফিরেছে কর্মচঞ্চলতা। সব তৈরি পোশাক কারখানায় উৎপাদন চলছে পুরোদমে। অন্তর্বর্তী সরকারের কাছে শ্রমিকদের চাওয়া, কোনো কারণে যাতে আর বন্ধ না হয় কারখানা। আমাদের প্রোডাকশন শুরু হয়ে গেছে, এভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের আগামী দিনগুলি আমরা আরো ভালো করতে পারবো। গ্যাঞ্জামের কারণে আমাদের স্যালারিটা আর কি ওইভাবে পাই না, অনেক দেরি করে পাইছি। আর এখন গ্যাঞ্জাম না থাকলে আমরা ভালোভাবে স্যালারির আশা করি। যানবাহনের নিরাপত্তা আমরা চাই, যাতে সবাই কাজ করে সুষ্ঠুভাবে কাজ করতে পারে, ঘরে ফিরে যেতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। স্বস্তি ফিরেছে নারায়ণগঞ্জের শিল্প কারখানার শ্রমিকদের মাঝেও। গত কয়েকদিনের তুলনায় শনিবার ফতুল্লার বিসিক ও আদমজি শিল্পনগরীর বিভিন্ন কারখানায় কর্মজীবী মানুষের বাড়তি চাপ দেখা গেছে। চলছে পুরোদমে উৎপাদন। পরিবেশ খুবই ভালো এবং সব ওয়ার্কার আসতেছে এবং কেউ অ্যাবসেন্ট করে নেই। গাজীপুরেও কারখানাগুলোতে ধীরে বাড়ছে উৎপাদন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে উৎপাদনে আরও গতি আসবে বলছেন কারখানা সংশ্লিষ্টরা। শিল্প কারখানা খুলছে, এখন খুব ভালো লাগতেছে, আমরা কাজে আসতে পারছি। অফিসের এই কাজ নিয়ে তো মানুষ পাইছে, বন্ধ হয়ে গেলে তো পারিবারিক সমস্যা। কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।
চট্টগ্রাম বন্দর এলাকার সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সকালে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আন্দোলনকারীদের উপর হামলা ও গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে বিচারক জুয়েল দেদের আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সকালে সহিংসতার মামলায় লতিফকে বাইজিদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বলা হয়, গেল 4 আগস্ট চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর তার নেতৃত্বে হামলা ও গুলি ছোড়া হয়। রিমান্ড মঞ্জুরের পর সাংবাদিকদের এসব তথ্য জানান আসামি পক্ষের আইনজীবী। বিজ্ঞ আদালত রিমান্ড আমাদের বিস্তারিত আলোচনার পরে রিমান্ড মঞ্জুর করছেন 3 দিন এবং সেখানে সুনির্দিষ্ট করে বলা হয়েছে, অর্থাৎ যদি মহামান্য হাইকোর্টের রিমান্ড বিষয়ক যদি কোনো রুলিং আছে, সেই রুলিংয়ের যদি কোনো নীতি অমান্য করে এবং তাকে রিমান্ডে নেওয়ার আগে মেডিকেল চেকআপ এবং রিমান্ডের পরে মেডিকেল চেকআপ দুটোটার এভিডেন্স দেওয়ার পরে যদি কোনো ধরনের যদি রিমান্ডে তাকে টর্চার করা হয়, কোনো ধরনের তাকে যদি আঘাত করা হয়, এরকম যদি প্রমাণিত হয়, সেই আইনের বিরুদ্ধে কী করা হবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। আমার আদালত সেটা সুনির্দিষ্ট করে বলে দিয়েছেন। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে 10টার দিকে তাকে সদর উপজেলার রুহিয়া এলাকার বাড়ি থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তুলে নিয়ে যান। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি সেখানেই ছিলেন। রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের উপদেষ্টা পদে আছেন। 2009 থেকে 2014 পর্যন্ত তিনি পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1997 সালের 18 ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2008, 2014, 2018 ও 2024 সালে জয়ী হন। সপ্তাহের প্রথম দিনে বাজারে মাংসের দাম কমলেও মাছের দর অপরিবর্তিত। সে সঙ্গে সবজির দাম 10 থেকে 20 টাকার মধ্যে ওঠানামা করছে। তবে অন্যান্য নিত্যপণ্যের দাম চড়া, এতে নাভিশ্বাস কমেনি ক্রেতাদের। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। সপ্তাহের প্রথম দিনে বাজার পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত। বাড়া কমার ব্যবধান খুব বেশি না হলেও নাভিশ্বাস কমেনি সাধারণ মানুষের। নিত্যপণ্যের মাঝে গরুর মাংসের দাম 50 টাকা এবং দেশি মুরগির দাম 200 টাকা কমলেও অপরিবর্তিত রয়েছে খাসির মাংস সহ অন্যান্য মুরগির দাম। মাছের বাজারে ইলিশের দাম কিছুটা কমলেও এখনো আসেনি জনসাধারণের হাতের নাগালে। অন্যান্য মাছের দাম স্থিতিশীল। ইলিশ মাছ 1 কেজি 100, 200, 1500 টাকা কেজি। আগে যেগুলো আসছিল 1800, 1900 টাকা কেজি। খাসি 1100 টাকা কেজি। গরুর মাংস আগে 800 টাকা ছিল, এখন 750 টাকা হয়েছে। আগের মতোই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে চাল, যেখানে মোটা চাল কেজি প্রতি বিক্রি হয় 58 টাকায়। এদিকে বিভিন্ন সবজির দাম ওঠানামা করছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। মশলা জাতীয় পণ্যের মাঝে পেঁয়াজ, রসুন, আদার দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে কাঁচামরিচের দাম। পেঁয়াজ বর্তমানে 110 টাকা, 100 টাকা, 110 টাকা ওইটা বেচতে আছে। মিনিকে এটা বাড়ছে ধরেন 5 থেকে 6 টাকা, আর বাড়ছে 4-5 টাকা, সব চাল দাম বাড়ছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে অভিযানে নামে ভোক্তা অধিদপ্তর। এ সময় নিত্যপণ্যের অতিরিক্ত দামের পেছনে খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারদের। 80 টাকা কেজি, আমি তো বলতে 20 টাকা প্রফিট করা এটা কোনোভাবেই যৌক্তিক না। আমরা যখন মনিটরিং আসি তখন ব্যবসার একটা যৌক্তিক প্রফিট রেখে ব্যবসা পরিচালনা করেন, আবার আমরা যখন চলে যাই তখন তাদের ভিতরে একটা নেগেটিভ প্রবণতা লক্ষ্য করা যায়। তো এই ক্ষেত্রে কোনো ভোক্তা যদি আমাদের হটলাইন নাম্বার আছে 16121, সেখানে যদি কোনো কমপ্লেন থ্রো করে আমরা আমাদের রেসপন্স টিম আছে, আমরা সেখানে পুনরায় অভিযানে যাই। এবং নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের বাইরে থাকায় এখনো নাভিশ্বাস ক্রেতাদের কণ্ঠে। মানুষের ইনকাম কমে গেছে, নর্মালি আপনার এটা রেট বাইরে গেলে তো মানুষের সমস্যা হবেই। দরদাম তো আগের থেকে অল্প একটু কমছে, যেটুকু কমা উচিত তার সেই হিসাবে কোনো কমই না। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ভেঙে বাজার সহনীয় পর্যায়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান সাধারণের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। আগের রূপে ফিরতে শুরু করেছে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা। পূর্বে স্বল্প পরিসরে হলেও এখন বেড়েছে ট্রেন চলাচল। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। 27 দিন বন্ধ থাকার পর ফের লালমনিরহাট থেকে চালু হলো ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন। তবে লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস বন্ধ আছে এখনো। লালমনিরহাট থেকে একটি আন্তনগর সহ মোট 15টি ট্রেন বিভিন্ন রেল রুটে চলাচল করছে।
ঢাকাগামী অনেক যাত্রী লালমোহর থেকে ঢাকা যাওয়ার অনেক ভোগান্তির শিকার হয়, কিন্তু লালমোহর এক্সপ্রেসের কারণে সহজে যাতায়াত করতে পারি। আমরা আগে যে সুবিধাটা পেয়েছিলাম সেটা আজকে আবার নতুন করে পাচ্ছি। গাজীপুরে সকাল 7টায় তুরাগ এবং 9:30টায় মহুয়া এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাজনৈতিক অচল অবস্থার কারণে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন এবং অচল অবস্থায় কাটিয়ে ওঠার পরে ট্রেন চলাচল সার্বিকভাবে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করতেছে। এদিকে পাবনা থেকে উত্তরবঙ্গের সঙ্গে সকল রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা। এখান থেকে সান্তাহার যাইতে হলে আপনার মানে ভেঙে ভেঙে যাইতে হয়, কিন্তু ট্রেনে গেলে একদম আমি সরাসরি ওখানে যাইতে পারি। দীর্ঘদিন পর যে ট্রেন আজকে চালু হলো, জনগণের ভিতরে একটা স্বস্তি বিরাজ করছে। জয়পুরহাট থেকে ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের অভিযোগ চাহিদা অনুযায়ী আসন না পাওয়ায় আসন ছাড়াই টিকিট কেটে চলাচল করছেন তারা। এতে ভোগান্তিতে পড়েন বয়স্ক, প্রতিবন্ধী ও রোগীরা। যারা অসুস্থ তাদের ওঠানামার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নাই। আমরা আসনবিহীন টিকিট আমরা পাই, আমরা মানে আসন আমাদের দেওয়া হয় না, সেক্ষেত্রে আমরা অনেক সমস্যা ফেস করি। এখানে কোনো ছাউনি নাই, কোনো অসুস্থ লোক এখানে দাঁড়াতে পারতেছে না। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে গত সপ্তাহে যাত্রী কম থাকলেও এখন বেড়েছে। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। খাগড়াছড়ির আলুটিলায় পাহাড় ধসে সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার সকালে 8:30টার দিকে জেলার মাটিরাঙ্গার আলুটিলা সড়কের সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়কের উভয় পাশে আটকা পড়ে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন। সকাল 10টার পর সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস জানায় পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক যোগাযোগ। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, সড়ককে চলাচলের উপযোগী করতে সময় লাগবে। দর্শক, ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ আছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন অপু দত্ত। অপু, সড়কে যান চলাচল স্বাভাবিক হতে কতটা সময় লাগতে পারে, বিস্তারিত জানাবেন। জুলি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে টানা 2 দিনের বর্ষণের কারণে মূলত এখানকার পাহাড়গুলো আসলে নরম হয়ে গেছে, যার কারণে আজকে সকাল নাগাদ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাতপাড়া নামক এলাকায় এই পাহাড়টি ধসে পড়ে। এটা একটি বড় পাহাড় ছিল। তো ঠিক একটু আগে আমি মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের যে লিডার আছেন দীপক কান্তি বড়ুয়া, তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে পুরো পাহাড়ের মাটি আসলে সড়ক থেকে সরানো সম্ভব হয়নি, তবে সড়কের একটি পাশ তারা পরিষ্কার করে দিয়েছেন, যেখানে দিয়ে আপাতত হালকা যানবাহন পারাপার হতে পারছে। বৃষ্টি না থামা পর্যন্ত আসলে পুরো সড়ক থেকে মাটি সরানো কঠিন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে যখন এই সড়কটি বন্ধ থাকে, কিছু যাত্রীবাহী সহ পণ্যবাহী গাড়ি রাঙামাটি সড়ক হয়ে চট্টগ্রামে কিন্তু যোগাযোগ করেছে। তবে কিছুক্ষণ আগ থেকে কিছু হালকা গাড়ি যেগুলো আটকা পড়েছিল দুদিকে, সেগুলো কিন্তু নতুন করে ধীর গতিতে সেই ধসে পড়া পাহাড়ের সরে যাওয়া মাটির আশপাশ দিয়ে যাতায়াত করতে বলে আমরা জেনেছি। মূলত টানা মাঝারি বা এরকম ভারী বর্ষণে কিন্তু পাহাড় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, যার কারণে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা দেখা দেয়। আমরা সড়ক বিভাগের সাথে যেটা কথা বলেছি, সড়ক বিভাগ জানিয়েছেন যে পুরো দমে মাটি বা পরিষ্কার করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে আসলে বৃষ্টি থামার অপেক্ষা করতে হবে। এছাড়া আসলে পুরো সড়কের মাটি সরানো সম্ভব নয়। তবে যেহেতু এগুলো বালি মাটি বলা হয়, যার কারণে বৃষ্টির সাথেও অনেক মাটি সরে যাবে, যার কারণে সড়কও পরিষ্কার হয়ে যাবে বলে ফায়ার সার্ভিস এবং সড়ক বিভাগ আমাদেরকে বলছে। তবে একই সাথে তারা এবং বৃষ্টি চলতে থাকলে অন্যান্য জায়গাতেও পাহাড় ধসের সম্ভাবনা আছে বলেই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে পাহাড় ধসের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন অপু দত্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। একই সঙ্গে প্রয়োজনে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার সকল বিল সরকার বহন করবে। ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে।
কমিটি কর্মপন্থা নির্ধারণে রোববার বৈঠকে বসবে। এছাড়া বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার অনুরোধ জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। চাকরি স্থায়ীকরণের দাবিতে শাহবাগে অবরোধ করেছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া আউটসোর্সিং কর্মচারীরা। শনিবার সকাল থেকে দেশের সরকারি হাসপাতাল দপ্তরে কর্মচারীরা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা দাবি করেন, সমান কাজ করেও নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। দ্রুত চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে স্থায়ী নিয়োগের দাবি জানান তারা। প্রতিবার চাকরি নবায়ন করতে বড় অঙ্কের ঘুষ দিতে হয় বলেও দাবি করেন তারা। – 2021 সালের শিক্ষা কারিকুলাম বাতিল করে নতুন কারিকুলাম প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় শিক্ষা সংস্কার ফোরাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান অভিভাবকদের এ সংগঠন। অ্যাসাইনমেন্ট ভিত্তিক পাঠদান বাতিল করে সৃজনশীল, কাঠামোবদ্ধ ও এমসিকিউ পরীক্ষা পদ্ধতি প্রণয়নের দাবি জানান তারা। এ সময় এনসিটিবি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের রাজনৈতিক সিন্ডিকেট, গভর্নিং বডির সদস্যদের দুর্নীতির প্রতিরোধের আহ্বানও জানান বক্তারা। নতুন যে শিক্ষাক্রম, সেখানে আসলে পরীক্ষা পদ্ধতির কারণে এখানে শিক্ষার প্রতি যে আগ্রহ, সেই আগ্রহটা কমে গেছে। ফলে এই মূল্যায়ন পদ্ধতিটাকে উন্নত করতে হবে। বর্তমান যে একটি সক্রিয় পরীক্ষা ব্যবস্থা চালু করতে হবে, যেখানে ফলাফল প্রদান করা হবে গ্রেডিংয়ের মাধ্যমে, এবং পরীক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে সৃজনশীল পদ্ধতি, কাঠামোবদ্ধ প্রশ্ন অথবা এমসিকিউ সমন্বয়ে একটি প্রশ্ন পদ্ধতি চালু করতে হবে। স্বৈরাচার হাসিনা সরকারের মদদে 10 বছরে আঙুল ফুলে কলা গাছ হয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরের সদ্য সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপু। এই সাংসদের অস্থাবর সম্পদ বেড়েছে 31 গুণ। অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তার স্ত্রী জোবাইদা আহসান ও আত্মীয় স্বজনরাও। সরকার পতনের সাথে সাথেই গা ঢাকা দিয়েছেন তারা। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বেরিয়ে আসছে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরের সদ্য সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর কুকীর্তির পরিসংখ্যান। দুর্নীতি আর দখলের টাকায় ফুলে ফেপে মহিরু হয়েছেন আত্মীয় স্বজনরাও। ছিলেন কৃষি পণ্যের ব্যবসায়ী, অথচ গেল 10 বছরে রিপু বানিয়েছেন প্রাসাদ সম 9 তলা বাড়ি, কিনেছেন কোটি টাকার গাড়িও। নির্বাচনী হলফনামা অনুযায়ী 10 বছরে শুধুমাত্র তার অস্থাবর সম্পত্তি বেড়েছে 31 গুণেরও বেশি। শুধু নিজেই নয়, নিজের পাশাপাশি কোটিপতি বানিয়েছেন স্ত্রী জোবাইদা আহসান জবাকেও, গড়ে দিয়েছেন 20 ভরিরও বেশি স্বর্ণালঙ্কার। এর বাইরে নামে বেনামে এই নেতা ও তার স্বজনদের রয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। অনুসন্ধানে জানা যায়, সাবেক সংসদ সদস্য রিপুর এই অবৈধ সম্পদের পিছনে রয়েছে চরম ক্ষমতার অপব্যবহার। হাটের ইজারা থেকে টেন্ডার বাণিজ্য, নিয়োগ থেকে পদ বাণিজ্য, পুরো জেলার সবখানেই ছিল রিপুর আধিপত্য। আইন প্রণেতার ছেলে, বাংলাদেশের সর্বোচ্চ সম্মান, তার ছেলে আইন ভঙ্গ করে দাগি আসামের চিন্তা করে আছে। হাট বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, ঘুষ বাণিজ্য, কোন দুর্নীতির সাথে এরা জড়িত ছিল না বললে তো শেষ হবে না। স্বৈরাচার পতনের পরপরই রিপুর বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রমাণ করে কতটা জনরোষ জমেছিল তার বিরুদ্ধে। নিজের দলীয় নেতাকর্মীরাও অতিষ্ঠ ছিল তার দুর্ব্যবহার ও অত্যাচারে। সেদিনের পর থেকেই তার প্রাসাদ সম বাড়িতে ঝুলছে তালা, গা ঢাকা দিয়েছেন পরিবার সহ। ইতিমধ্যে ডিঅ্যাক্টিভেট করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিও। যোগ সাজসে যেভাবে দুর্নীতি লুটপাট করেছে, এদের নৈতিক মনোবল থাকার কথা না। গোড়া থেকে যেন এই দুর্নীতিগুলো প্রমাণ সাপেক্ষে শাস্তির
আওতায় নিয়ে আসা হয়। দুদক বলছে ক্ষমতার অপব্যবহার কিংবা দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জন করে পার পাওয়া যাবে না। ইতিমধ্যেই দুর্নীতির দায়ে বগুড়ার বেশ কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নামে মামলা করেছে সংস্থাটি। সম্প্রতি দুদক সারা দেশেই দুর্নীতির বিষয়ে তারা সজাগ এবং তারা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছে। তথ্য উপাত্তের ভিত্তিতে দুদক কোনো দুর্নীতিবাজ বা অর্থ আত্মসাৎকারী বা ক্ষমতার অপব্যবহারকারী বা অবৈধ সম্পদ গঠনকারী পাওয়া গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করবে। গুম, খুন কিংবা নির্যাতনের ভয়ে এতদিন কেউ মুখ না খুললেও স্বৈরাচারী সরকার পতনের পর একে একে বেরিয়ে আসছে আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির ভয়াবহ চিত্র। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে দেশ ত্যাগে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। এ সময় হামলা মামলার শিকারের পাশাপাশি প্রাণ দিতে হয়েছে অনেককে। এমন চড়াই উতরাই পেরিয়ে বিজয় এলেও এখনও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ময়মনসিংহের বেশ কয়েকজন সমন্বয়ক। ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশের মতো গত 6 জুলাই ময়মনসিংহের আনন্দমোহন কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শুরুতে 10 থেকে 15 জন শিক্ষার্থী রাজপথে নেমেছিলেন। শুরুটা কয়েকজন করলেও সেই আন্দোলনে গণহারে যোগ দেয় ছাত্ররা। প্রশাসন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা উপেক্ষা করে আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখে সমন্বয়করা। আন্দোলন দমনে ব্যর্থরা যে কোনো সময় ক্ষতির কারণ হতে পারে শঙ্কা সমন্বয়কদের। ছাত্রলীগের প্রেতাত্মারা, যুবলীগের প্রেতাত্মারা এরা কিন্তু এখনো এই শহরে ঘোরাঘুরি করছে। আমাদের মাঝে মাঝেই এই ইয়াটা মনে হয় আর কি, যে আসলে এরা তো আমাদের আশেপাশেই আছে, যে কোনো সময় ক্ষতিটা করতে পারে। এবং আমরা চাইবো এখানে যাতে আর কখনোই কোনো স্বৈরাচার জায়গা না বসতে পারে। সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করে সমন্বয়করা বলছেন, কোনো অপশক্তি যেন আর মাথা চারা দিয়ে উঠতে না পারে, সেজন্য তাদের দমন করতে হবে শক্ত হাতে। যদি কোনো অপশক্তি আমাদের ভিতরে আবার মাথা চারা দিয়ে উঠতে চায়, আমরা তাকে কঠোর হস্তে দমন করি। ভবিষ্যতে যদি এরকম কোনো বিরোধী মত দমনের চেষ্টা করে কেউ, যে কোনো সরকার, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যেভাবে একটা স্বৈরাচারের পতন করেছি, আশা করব যদি পরবর্তীতে আমাদের উপরে এরকম কোনো হুমকি আসে, আমরা সচেতনতা আবার রুখে দেব। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এমন একটি আন্দোলন প্রয়োজন ছিল বলছেন সাধারণ মানুষ। আর নাগরিক নেতারা বলছেন, যাদের নেতৃত্বে দেশ আবারও স্বাধীনতা পেয়েছে তাদের যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয়। আমরা চাই যে চাঁদাবাজি একেবারে বন্ধ হয়ে যাক, লুটপাট, ভাঙচুর, এগুলো আগুন সন্ত্রাস চাই। এদেরকে সঠিকভাবে গাইড করে, এদেরকে নিয়ন্ত্রণ করে এবং সঠিক পথ দেখিয়ে এদেরকে মূল্যায়ন করা, এরা যেন আবার বিভ্রান্ত না হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে জেলায় 4 জন শিক্ষার্থী ও 1 জন কৃষক নিহত হন। আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। তাদেরও পাশে দাঁড়ানোর দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।